আসসালামু আলাইকুম। আমি আব্দুল জব্বার রাশেদ, আলী আকবর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাদের এই আজকের অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠান স্বপ্ন ছুঁয়েছে যারা, আজকের এই এপিসোডে আমাদের সাথে আছে আমাদের একজন অতিথি। নাম পরিচয় আমি নিজেই জানি, তারপরেও দর্শকদের উদ্দেশ্যে একটু নামটা বলি। সালামু আলাইকুম, আমি রাকিব মাহমুদ। আমি প্রাক্তন শিক্ষার্থী, আলিপুর মডেল হাই স্কুলের 2021 ব্যাচ, এবং বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি দ্বিতীয় বর্ষে। ধন্যবাদ। আমরা যতটুকু জানি, তুমি যখন ভর্তি পরীক্ষা দিলে, আসলে মেডিকেলের ভর্তি পরীক্ষায় বিশাল একটা ভর্তি যুদ্ধ থাকে, আমরা সবাই জানি। তো কততম হয়েছিলে? আমি 2023-24 সেশনে 84তম হয়েছিল। চমৎকার কিন্তু তথ্য। অর্থাৎ সরকারি মেডিকেল পর্যন্ত যেখানে 3 থেকে 3,500 পর্যন্ত সিরিয়ালে যায়, পয়েন্টস থাকে, নেগেটিভ মার্কিং থাকে, সবকিছু মিলিয়ে 84তম। আমরা কিন্তু আসলে অনেক ভালো একটা ব্যক্তিত্বের সামনে বসে আছি। তোমাদের জন্য সেটা কিন্তু একটা উদাহরণ হতে পারে। আচ্ছা, জেনে নিতে চাই যে যখন তুমি ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা নিচ্ছিলে, তোমার এই প্রিপারেশন প্ল্যানটা কেমন ছিল, একটু আমাদের শিক্ষার্থীর জন্য যদি বলতে। প্রিপারেশন প্ল্যান বলতে আমি একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে ছিলাম। তো আমাদের যদি মেডিকেল ভর্তি পরীক্ষার কথাটা বলি, আমাদের ভর্তি পরীক্ষার সিলেবাসটা হচ্ছে ফুল সিলেবাস এইচএসসি। একটু ইন্টারাপ্ট করি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কিন্তু পয়েন্টস গুলো নোট করে রাখতে পারো। অভিভাবকদের বলতে চাই, আপনারা পয়েন্টস গুলো নোট করে রাখতে পারেন আপনার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। প্লিজ। যেটা বলছিলাম যে আমাদের আসলে মেডিকেল অ্যাডমিশনে এইচএসসি ফুল সিলেবাস থাকে, এছাড়াও সাধারণ জ্ঞান এবং ইংলিশ থাকে, যেটা আমাদের নর্মাল এইচএসসি তে তেমন থাকে না। তো আমাদের বেলায় এইচএসসির সময় আমাদের শর্ট সিলেবাস ছিল, তো সেই হিসেবে আমাকে ফুল সিলেবাস পড়তে হয়েছে, এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা মোটামুটি 3 মাস মতো সময় পাই। তো এই 3 মাসে আমাদের ফুল এইচএসসি 1.5 থেকে 2 বছর সিলেবাস, তাছাড়াও সাধারণ জ্ঞান এবং ইংলিশ কভার করাটা একটু টাফ ছিল। তো সের জন্য আমাকে দিনরাত সেভাবে পরিশ্রম করতে হয়েছে। আমি মোটামুটি এই টাইমটাতে আমার হচ্ছে সকল ধরনের সোশ্যাল মিডিয়াল অ্যাক্টিভিটি থেকে আমি দূরে ছিলাম। তারপরে হচ্ছে বাসা থেকে তেমন বের হইতাম না, কাজ ছাড়া। এছাড়াও মানে যখনই মনে হতো পড়ার তখনই পড়তাম। মানে একটা ডেডিকেশন ছিল আমার মধ্যে, একটা মাইন্ডসেট আমি ঠিক করে রেখেছিলাম যে একে তো আমার প্যাশন এদিকে, সেকেন্ডলি হচ্ছে আমি যদি নিজের পোটেনশিয়াল শো করতে চাই তাহলে এটাই আমার জন্য একটা লাস্ট চান্স। তো হয় মানে জীবনে যদি কোনো একটা ভালো প্রিপারেশন বা ভালো পড়তে হয় বা ভালো কিছু করতে হয়, তবে এটাই আমার চান্স। তো সেই দিক থেকে হয়তো হবে এটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট, না হলেও আমি নিজের কাছে একটা ফেইলিয়ার থেকে যাবো, এরকম একটা মাইন্ডসেট রেখে একটা কন্টিনিউয়াস ডেডিকেশনের সাথে এবং ডিসিপ্লিনের সাথে নিজেকে ধরে রাখার চেষ্টা করেছিলাম। এবং অবশ্যই আমার মায়ের দোয়া এখানে ছিল, এবং তার ওনার অসংখ্য দোয়া, প্রতিনিয়ত দোয়ার কারণে অবশ্যই আমি একটা মানে যে পর্যায়ে আসতে পেরেছি সেই পর্যায়ে এসেছি। চমৎকার কথা। এখান থেকে কিন্তু অনেকগুলো পয়েন্টস উঠে আসলো। এখান থেকে একটা কথা ধরে নেওয়াই যায়, মাইন্ডসেট। অর্থাৎ আমাকে যেতেই হবে, হয় হবে না হয় শেষ হয়ে যাবে, এরকম একটা প্ল্যান নিয়েই বোধ হয়। তাহলে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষায় ভালো পড়লে এবং 84তম হয়ে ঢাকা মেডিকেলের চান্সও পেলে, অনুভূতিটা কেমন ছিল ওই দিন? সত্যি বলতে অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আপনি যখন কোনো কিছু নিয়ে দিনরাত পরিশ্রম করবেন এবং অবশেষে সেটা পেয়ে যাবেন, তখন যেরকম অনুভূতি হয় সেরকম অনুভূতি ছিল। অনেক খুশি হয়েছিলাম, সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুকরিয়া জানিয়েছিলাম, আনন্দিত ছিল। যাক, আমার আরেকটা কথা অ্যাড করতে চাই। আমার মনে হয় ওই দিন ফলাফল পাওয়ার পরে পেছনে সমস্ত পরিশ্রম ভুলেও গিয়েছে নাকি? ঠিক না? যে আসলে অনেক পরিশ্রম করে জার্নি, কিন্তু একটা লম্বা জার্নি করা হয়, কিন্তু যখন রেজাল্ট আমরা পেয়ে যাই পেছনে কোনো কষ্টের কথাই মনে থাকে না, নতুন জার্নির জন্য আমরা প্রস্তুত হই। খুবই চমৎকার। তাহলে এই যে তুমি কিন্তু আমাদের বিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী ছিলে, তো এখন এই ব্যাপারে তোমার ছোট ভাই বোনদের প্রতি কোনো ইনস্ট্রাকশন আছে কিনা? আচ্ছা, আমার অনুজদের প্রতি কিছু নির্দেশনা থাকবে। প্রথমত হচ্ছে তোমরা যে শ্রেণীতেই থাকো, যে বিষয়ে পড়ালেখা করো, যখনই কোনো একটা টপিক পড়বা তখন সেটা ভেতরের জ্ঞানটা নেওয়ার চেষ্টা করবা, এটাই পড়বা, বুঝে পড়ার চেষ্টা করবা। আমাদের একটা কমন প্রবলেম হচ্ছে যে আমরা যখন পড়ি আমরা জাস্ট পরীক্ষার প্রশ্নগুলো পড়ি, পরীক্ষায় যতটুকু লাগবে সেটাই পড়ি, না বুঝে মুখস্থ করে ফেলি। এটা লাগে কিছু ক্ষেত্রে, তবে আমি বলবো যে যদি তোমার এইটার ব্যাপারে একটা ইনডেপথ নলেজ তৈরি না হয়, তাহলে একে তো তোমার পড়ার প্রতি একটা আগ্রহ জন্মাবে না, সেকেন্ডলি তুমি এইটা কিছুদিন পর ভুলে যাবা।
বুঝছো? তাই সেই দিক থেকে আমার তোমাদের প্রতি একটা নির্দেশনা থাকবে যে তোমরা বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করবা সবসময়। যেমন ধরো তুমি যদি একটা সাবজেক্ট পড়ছো, এখন তোমার মনে হতে পারে যে এই যে বায়োলজি আমি পড়তেছি, এই বায়োলজিটা আমার ফিউচারে কোন কাজে লাগবে, আমি আমার ক্যারিয়ারে কোনো কাজে লাগাবো না, তাই এর জন্য এটা আমি ভালো মতো পড়বো না। কিন্তু এটা একটা ভুল ধারণা, কারণ হয়তো তোমার এই সাবজেক্টটা কাজে লাগছে না, কিন্তু তোমার এই যে প্র্যাকটিসটা, তুমি যে কোনো কিছু যখন পড়ছো সেটা ইনডেপথ নলেজ নিয়ে পড়ছো, তারপরে বেসিকটা জানছো, এটা তোমার একটা হ্যাবিট তৈরি করবে এবং এটা তোমার ফিউচারে যে কোনো পড়াশোনার ক্ষেত্রেও এবং ক্যারিয়ারেও তোমাকে হেল্প করবে। এছাড়াও আমার একটা উপদেশ থাকবে তোমাদের, পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও তোমরা এনগেজ হও। আমাদের এলাকাতে এই জিনিসগুলো খুব কম প্রচলিত, তবে বর্তমানে যেহেতু অনলাইনের অনেকটা সবাই পরিচিত এবং সোশ্যাল মিডিয়াতে এসব অনেক প্রচলিত, তাই তোমরা ইজিলি এগুলো সম্পর্কে জানতে পারবে এবং গোটা দুনিয়ায় কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি একটা ভালো দাম আছে এবং এটা তোমার নিজের ক্যারেক্টার বিল্ড আপে হেল্প করবে। তো তুমি এদিক থেকে এসব সম্পর্কে জ্ঞান রাখবা এবং অনলাইনে এখন চাইলে প্রচুর রিসোর্সেস পাওয়া যায়। এই রিসোর্স গুলো যদি তুমি ব্যবহার করো, তাহলে তুমি প্রান্তীয় অঞ্চলে থেকেও শহরে যে অনেক সব সুযোগ সুবিধা পেয়েছে, তার সাথেও তুমি কম্পিট করে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবা। তাই আমার তোমাদের প্রতি এই ছোট কিছুই নির্দেশনা। চমৎকার। কিন্তু আমি বলতে চাই যে আসলে ভিডিওটা, আমাদের এই এপিসোডটা বারবার দেখে তোমরা নোট করে রাখতে পারো এই পয়েন্টগুলো। একটা চমৎকার তথ্য চলে এসেছে, যদি প্রান্তীয় অঞ্চলেও থাকো তারপরেও কিন্তু চাইলে ভালো করা সম্ভব। অনেকের ভেতর একটা ধারণা থাকে, আমি শহর অঞ্চলে পড়ছি না, আমি একটা গ্রামের স্কুলে পড়ছি, আমার পক্ষে কি সম্ভব? কিন্তু না, আসলে যে যেখান থেকে চায় সেখান থেকেই উঠে আসা সম্ভব। আমি এখানে তোমার কথাটা হয়তো বা চলে আসে, তারপর আর একটু ডিপলি জানতে চাইবো। নবম দশম শ্রেণীতে কিন্তু আমাদের একটা টার্নিং পয়েন্ট শুরু হয়, সেখানে বিজ্ঞান বিভাগ সিলেক্ট করেছো নিশ্চয়ই। তারপরে নবম গেল, দশম গেল, এসএসসি গেল, 11 গেল, 12 গেল। আসলে বেসিক নলেজের ব্যাপারটা আরেকবার যদি একটু, মানে পড়াশোনার ক্ষেত্রে একবারে ভর্তি পরীক্ষা পর্যন্ত। বেসিক নলেজের ব্যাপারটা আসলে এতই গুরুত্বপূর্ণ যে যেটা আরেকবার না বললেই নয়। কারণ যেটা আমি আগে বলেছিলাম যে যদি ধরেন স্যার মেডিকেল অ্যাডমিশনের কথাই বলি, যে এর আগে মাত্র 3 মাস সময় থাকে। তো এই 3 মাস সময়ের মধ্যে এত হিউজ সিলেবাস যদি কেউ এইচএসসি তে ঠিক মতো না পড়ে, যদি এর আগের বেসিক গুলো না থাকে, তার জন্য একটা ভালো রেজাল্ট করা কিন্তু একটা মিরাকেলের মতো। তাই আপনি যদি নিজেই চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এই হিউজ সিলেবাসটা, আপনি যদি এইচএসসি বা কলেজ লাইফেরই কথা বলেন, এই কলেজ লাইফে যতটুকু আপনার পড়া দরকার ছিল, এটার বেসিক যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি এই টাইমটা ভালো করতে পারবেন না। এবং এইচএসসি তে বেসিক ক্লিয়ার করার জন্য আপনাকে নবম দশম শ্রেণীর বেসিক গুলো ক্লিয়ার রাখতে হবে। তাই শুরু থেকে যদি নিজের বেসিকটা স্ট্রং না থাকে, তাহলে পরবর্তীতে এসে ভালো করাটা একটু টাফ হয়ে যায়। সম্ভব না এমন কিন্তু না, কিন্তু টাফ হয়ে যায়, সবার জন্য সম্ভব না। এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। তাই আমাদের যেটা ভালো আমাদের জন্য সেটাই করা উচিত। তাই সবসময় আমি বলবো যে বেসিক নলেজটা ক্লিয়ার রাখার চেষ্টা করা উচিত এবং একটা সুন্দর পরিকল্পনা থাকা উচিত। সুন্দর পরিকল্পনা। আচ্ছা, তো তুমি অনেক ছোট থেকে আমাদের বিদ্যালয়ে ছিলে। আমাদের পরিচালক স্যার, প্রতিষ্ঠাতাদ্বয় অধ্যাপক এস.এম. কামরুজ্জামান স্যার, অধ্যাপক নিজামুদ্দিন চৌধুরী স্যারের যে তত্ত্বাবধানে এই স্কুলটা চলছে, তো তোমার এই যে চমৎকার অবস্থানে চলে আসা, এই বিদ্যালয়ের অবদানটা একটু যদি বলতে। আমি আমার প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল লাইফ এই আলিয়ারপুর স্কুলেই কাটিয়েছি। ধন্যবাদ। জি স্যার। সেদিক থেকে আমার ভিত করার পেছনে কিন্তু আমার স্কুলটার একটা বড় ভূমিকা রয়েছে। আমার ছোটবেলায় আমার শিক্ষকরা আমাকে যা শিখিয়েছেন বা আমাকে যেভাবে গড়ে তুলেছেন, ফিউচারে আমার সেই জিনিসগুলো কিছুটা হলেও রিফ্লেক্ট করেছেন। তাই মানে আমার যে বর্তমানে অবদান, অবশ্যই আমার এর পেছনে আমার ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যে যতজন শিক্ষক ছিলেন, যারা আমাকে একটি লাইন হলেও শিখিয়েছেন, সকলের আমি মনে করি কিছু না কিছু অবদান আছে। তাই সেদিক থেকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এবং আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমার সে সকল শিক্ষক শিক্ষিকাদের যারা আমাকে শিখিয়েছেন এবং যারা আমার উপর ভরসা রেখেছেন। ধন্যবাদ রাকিবকে আবারও। আসলে তুমি আমাদের এই বিদ্যালয়ের অবদানের কথা ভুলে যাওনি। আমরা তোমার উত্তর ভবিষ্যৎ কামনা করছি। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এই যে পড়াশোনাটা করছো ঢাকা মেডিকেল, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি তো বর্তমানে 2য় বর্ষে আছি। তো আমাদের এমবিবিএস যে ডিগ্রিটা, এটা 5 বছর পড়া আর 1 বছর ইন্টার্নশিপ। তো আপাতত আমি বর্তমানটাতেই ফোকাস করতেছি। ফিউচারে ইচ্ছা আছে এরপর পোস্ট গ্রাজুয়েশন করব
এরপরে দেশে মূলত দেশেরই চিন্তা আছে, অথবা যদি বাইরে যদি কোনো ডিগ্রি পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ পাই তাহলে সেটা অবশ্যই চেষ্টা করব। এবং আপাতত হচ্ছে বর্তমানটাতে ফোকাস করছি, যেন বর্তমান মানে ফিউচারের কথা চিন্তা করেন যেন বর্তমানটা হারিয়ে না তাই চমৎকার। সেদিকেই আমার ফোকাসটা আছে। যাক, এই ক্ষেত্রেও আমরা খুবই সুন্দর একটা ভবিষ্যতে চলে যাও এটাই কামনা করছি। এই বিদ্যালয় ছোটদের জন্য এক বাক্যে কিছু বলে দিতে চাও কিনা? আচ্ছা স্যার, এই বিদ্যালয়ে আমাদের এলাকার যদি কথা বলি, আসলে আলী আকবর স্কুলের মতো তেমন কোন স্কুল আমি দেখি না। তাই তোমরা যারা আলী আকবর স্কুলে পড়ছো আমার বন্ধুরা, আমার উদ্দেশ্য থাকবে, আমার তোমাদের প্রতি নির্দেশনা থাকবে যে শিক্ষকরা তোমাদের যে সকল নির্দেশনা দেয় সেগুলো তোমরা গ্রহণ করো। হয়তো ঢাকার দিকের ভালো ভালো স্কুলের সাথে কম্পেয়ার না করতে পারো, কিন্তু মানে কম্পারেবল হয়তো হবে না, কিন্তু যেটা বললাম যে প্রান্তীয় অবস্থান থেকেও কিন্তু ভালো করা সম্ভব। তাই তুমি যেখান থেকে যে রিসোর্সটা পাচ্ছ, স্কুল থেকে যে রিসোর্সটা পাচ্ছ এবং অনলাইন থেকে যতটুকু পাওয়া সম্ভব সবটুকু কাজে লাগিয়ে তুমি ভবিষ্যতের দিকে অগ্রসর। চমৎকার। তোমাকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই বিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতাদ্বয় অধ্যাপক ASM কামরুজ্জামান স্যার এবং নিজামুদ্দিন স্যারের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। ধন্যবাদ। তো সবাই আমরা নিশ্চয়ই রাকিবের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম। আমার মনে হয় অভিভাবক পর্যায় থেকে শুরু করে শিক্ষার্থী সবার ক্ষেত্রে এই বিষয়টা কাজে লাগবে। আরো মনে করিয়ে দিতে চাই, আমাদের পরবর্তী এপিসোডে চোখ রাখুন, নিশ্চয়ই নতুন কোনো অতিথিদের নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।